কি দিনকাল পড়েছে রে বাবা। জিনিসপত্রের দাম শুনলে শরীর শিউরে ওঠে। একটা কাঁচা মরিচ কিনতে গেলেও সেই 500 টাকার নোট ভাঙতে হয়। ওদিকে আবার গিন্নির চোখ রাঙানি, এদিকে আবার দোকানদারের কাড়ি কাড়ি টাকা। উফ, জীবনটা একেবারে ঝাঁঝরা করে দিল রে। তার উপর গিন্নির আবার মাছ খাওয়ার শখ জেগেছে। তা ও আবার যে সে মাছ নয়, একেবারে ইলিশ মাছ। তা আবার যে সে ইলিশ নয়, একেবারে সেই পদ্মার ইলিশই তার চাই। পকেটে যে কটা টাকা জমেছিল আজ মনে হচ্ছে সব উড়ে যাবে। উফ, কি যে করি। দিনকাল যাই হোক, বউয়ের শখ পূরণ তো করতেই হবে। বউয়ের আবদার মানে হুকুম, তা না মানলে আজ ঘরে ঢুকতেই মানা। হায় হায় হায়। এমন ভাবনায় গম্ভীর মুখে হাতে একটা 3 ব্যাটারির টর্চ আর কোমরে গোজা বাজারের থলেটা নিয়ে ভোলা বাজারের ভেতর ঢুকল। অবশেষে ভোলা এসে দাঁড়ালো সেই পুরনো মাছের দোকানের সামনে। দোকানদার তাকে দেখেই হাত উঁচু করে চেঁচিয়ে উঠল, এই যে ভোলাদা, আরে বাবা, কতদিন পরে দেখা, মনে হচ্ছে এক যুগ কেটে গেল। কেমন আছো? শুনছি তোমার কাঠের ব্যবসা এখন নাকি একেবারে তুঙ্গে। নতুন নতুন খাট বিছানা বানিয়ে গ্রামে নাম কুড়াচ্ছ। তা ইনকাম পাতি তো বেশ ভালোই হচ্ছে। ভোলা গম্ভীর ভঙ্গিতে গলা ঝাড়ল, বুক ফুলিয়ে দাঁড়িয়ে বলল, আরে কি আর বলবো ভাই, রোজগারটা হয় ঠিকই, কিন্তু সংসারের খরচে সব গিলে খেয়ে নেয়। মনে হয় হাতে কিছুই রইল না আর। তার উপর গিন্নি আজ সকাল থেকে একেবারে তেড়ে বেঁধে নেমেছে যে আজ তার ইলিশ চাই, না হলে সংসারে আগুন ধরাবে। তাই বাধ্য হয়েই বাজারে এলাম। এই ভর সন্ধেবেলায় শুনেছি রাত যত বাড়ে মাছের দামও নাকি একটু একটু করে কমে। আরে ভোলাদা, সব স্বামীদের তো একই হাল। বউয়ের আবদার মানে তো শিকলে বাঁধা হাতি। সে জাগে বৌদি কেমন আছে? ভালো আছে ঠিকই, কিন্তু আমি তো আর ভালো নেই রে ভাই। সব কিছুর দাম যেমন হু হু করে বাড়ছে, তেমনি তারও দিন দিন আবদার বাড়ছে। একদিন মাংস চাই, একদিন মাছ চাই, আর আজ এসে কাণ্ড দেখো, ইলিশ চাই। আর তোমাদের এই ইলিশ নিয়ে আজ আমার প্রাণ ওষ্ঠগত। আচ্ছা সে যাকে, এবার চান্দু ঠিকঠাক বলো তো, মাছগুলো কত টাকা কেজি? হ্যাঁ, ওই দুটোকে তো বেশ বড় সড়ো দেখাচ্ছে, কত নেবে? আরে ভোলাদা, ইলিশ এখন তো আর মাছ নয়, একেবারে হীরার সমান দামি। তবে তোমার কাছে একেবারে পানির দরে দাম রাখবো। হ্যাঁ হ্যাঁ, তবে তোমার সে পানির দামটা কত শুনি? এবার ভোলা আঙুল তুলে ঝুড়িতে রাখা চকচকে 2টা ইলিশের দিকে দেখালো। এই যে 2টো, এদের দাম কত বলছিস? দোকানদার যেন নাটকীয় ভঙ্গি নিল, মাছ 2টো হাতে তুলে মাপল, ওজন করল। দেখো ভোলাদা, বিশেষ ছাড় দিলাম তোমার জন্যে, খুবই সস্তা, মাত্র 5,000 টাকা। ভোলার চোখ কপালে উঠে গেল, সে যেন আকাশ থেকে পড়ল। কি বললি তুই? 5,000? আরে বাপ রে, এটা কি মাছের দাম নাকি? এক একটা গরুর সমান। তুই কি মাছ বিক্রি করছিস না গরুর খামার খুলেছিস? এত টাকা দিয়ে মানুষ মাছ কেনে? ভুল বুঝো না ভোলাদা, এটা কিন্তু পদ্মার আসল ইলিশ, নদীর বুক থেকে তাজা উঠে এসেছে। এমন স্বাদ, এমন ঘ্রাণ, খাওয়ার পর জিভে লেগে থাকবে সারা জীবন। তুই জানিস না মাঝিদের কত খাটাখাটনি? যেদিন জাল ভাসায় সেদিন মনে হয় যুদ্ধ করতে যাচ্ছি। মাঝিরা নদীর বুকে সারা রাত জেগে থাকে, বাতাসে দুলতে দুলতে জাল ফেলেও হাতে কিছুই আসে না। ভাগ্য ভালো হলে মাত্র কয়েকটা রূপালী ইলিশ ওঠে তাদের জালে। নদীতে আর আগের মতো ইলিশের ভিড় নেই। জাল ছিঁড়ে যায়, নৌকা ভাড়া, জ্বালানি সব মিলে কষ্টের রসদেই মাছ, তাই দাম একটু চড়া। ধুর বাপু,
নদীর মাছের আবার দাম লাগে নাকি? জাল ফেললেই তো উঠে আসে। তুই আর তোর মতো দোকানদাররা গ্রাহক ঠকানো ছাড়া আর কিচ্ছু জানিস না। ডাকাত কোথাকার, 5,000-এ মাছ খাবে কে? চারপাশের লোকজন জড়ো হয়ে গেল, ফিসফিস করতে লাগলো সবাই। কেউ ভোলার সুরে সুর মেলালো, ঠিকই তো বলছে ভোলাদা, এখনকার মাছওয়ালারা এক একজন রক্তচোষা। আবার ওটাও ঠিক, পদ্মার ইলিশ হলে দামে কম হবে কেন? নদীতে তো আর আগের মতো মাছ পাওয়া যায় না। ভোলা ভ্রু কুচকে চারপাশে তাকালো, তারপর দাঁত চেপে বলল, যাই হোক, যত দামি হোক, আজ আমাকে তো মাছ কিনতেই হবে, না হলে ঘরে ঢুকতে পারবো না। তবে মনে রেখো, একদিন ভোলা না তো তোমাদের মতো হিসাব কষে দেবে। একদিন শুধু আসো আমার কাঠের দোকানে। হ্যাঁ। শেষ পর্যন্ত ভোলা টাকা গুনে দোকানদারের হাতে দিল, মুখ গোমড়া করে। 2টা ইলিশ ঝুলিতে ভরে বিড়বিড় করে বলতে লাগলো, এই নাও 5,000 টাকা, সোনার চেয়েও দামি মাছ। এর নাম বাজার নয়, এর নাম ডাকাতির আসর। কেউ তো দেখার নেই এদেশে, যেমন খুশি তেমন সাজো। প্রতিযোগিতা চলছে মনে হয় সারা দেশ জুড়ে, আর আমরা সাধারণ মানুষ মুখ বুজে সব দাম পরিশোধ করেই যাচ্ছি। উফ। ভোলানাথ আর দোকানদারের কথাবার্তা ধীরে ধীরে বাড়তে বাড়তে প্রায় ঝগড়ার রূপ নিতে চলেছে। সকলে বলতে লাগলো, না না, এ হয় না, এত দাম ঠিক না, এগুলো অন্যায় হচ্ছে, হ্যাঁ অন্যায় হচ্ছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠল। ঠিক সেই সময় বাজারের ভেতর দিয়ে গম্ভীর ভঙ্গিতে হাঁটতে হাঁটতে এলেন কানাই ঘোষাল। এই গ্রামেরই নামকরা আড়তদার তিনি, যার দাপটে আশেপাশের 10 গ্রামের হাট বাজার পর্যন্ত চলে। তারই দলবাজির দৌলতে আজ ইলিশের বাজারগুলো পুরোপুরি তার কবজায়। সঙ্গে ছিলেন থানার দারোগা বাবুও। কানাই ঘোষাল দূর থেকে শুনতে পেয়েছিলেন ভোলানাথের উচ্চকণ্ঠ। কাছে এসেই হঠাৎ গর্জে উঠলেন, কিরে, এত হট্টগোল কিসের রে? বাজারের মাঝখানে এভাবে গলা ফাটাচ্ছিস কেন? চারদিকে মুহূর্তেই নিস্তব্ধতা নেমে এলো। ভোলানাথ চুপ। ইলিশ, ইলিশ, ইলিশ! এত বড় সাহস তোকে কে দিয়েছে রে ভোলা? এই বাজারের সব কিছুর দাম আমি খাতা কলম ধরে ধরে পালা পর্বণ ও পঞ্জিকা দেখে দেখে তারপর ঠিক করি, যাতে বকরা ঈদ থেকে দুর্গাপুজো কোনোটাই যাতে বাদ না যায়। তা তুই জানিস না? হ্যাঁ, আমার দামে পোষালে কিনবি, না হলে গরম মাথার উপর হাড়ি চড়িয়ে দিবি। আরে ইলিশ খেতে গেলে বুকের ভেতরে দম লাগে রে শালা, দম দম। সাধ্য নেই তো, তবে ইলিশ খাবার লোভটাও ছাড়তে শিখিসনি এখনো। এই বাজারে সব ইলিশ উনি সাপ্লাই দেবেন, এটাই ওপরের অর্ডার। যাতে আইন শৃঙ্খলা ঠিক থাকে, তার জন্য আমি সব সময় এই হাটাই কানাই সাহেবের সাথেই থাকি। আচ্ছা, সে যাকগে, উনি না থাকলে তোদের মতো খেটে খাওয়া মানুষ শহরের বাজারে গিয়ে ইলিশের নামও নিতে পারতো না। আর শোন, এখন যুগ পাল্টেছে, বুঝলি? আদিম যুগ গেছে, মধ্যযুগ গেছে, আধুনিক যুগও গেছে, আর এখন চলছে সিন্ডিকেটের যুগ। কেন, বইতে পড়িসনি? দোকানের কালিজিরা থেকে শুরু করে পেঁয়াজ, রসুন, আলু, তেল আর ওই ইলিশ পর্যন্ত সবকিছুই সিন্ডিকেটের হাতে চলে। এটা বুঝতে পারিস না শালা, হতভাগা কোথাকার? আর না বুঝলে আমার সাথে থানায় একবার চল, তোকে সব ঠান্ডা মাথায় বুঝিয়ে দেব। আর শোন সকলে, এতক্ষণ যা বললাম সব মাথা ঢুকিয়ে নাও। ভুলেও কোনো কথা কিন্তু পাঁচকান করবি না, তাহলে কিন্তু মেরে পুঁতে রেখে দেব শালা। এখন সকলে সকলের কাছে যাও। চারপাশের অসহায় মানুষগুলো নীরবে মাথা নামিয়ে যার যার কাজে চলে গেল। ভোলানাথ তারপর ভয়েও কষ্টে নীরবে দাঁড়িয়ে রইল, শুধু চোখ নামিয়ে নীরবে শুনল সব অপমানের কথা। তারপর মাথা নিচু করে মাছ নিয়ে ধীরে ধীরে বাড়ির পথ ধরল। এইভাবে বিড়বিড় করতে করতে ভোলা সেই চড়া দামের ইলিশ মাছ নিয়ে বাড়ির উদ্দেশ্যে পা বাড়ালো। ঝুলিতে ভরা ইলিশ দুটো ভোলা বাজার থেকে বের হতে হতে ধীর পায়ে হাঁটছে। তারপর একটু দাঁড়ালো গাড়ির অপেক্ষায়। অনেক সময় কেটে গেল, গাড়ি খুঁজেও সে পেল না। অবশেষে
বিড়বিড় করতে করতে হাঁটা ধরল। এই যে সর্বনাশ, গাড়ি পাওয়া গেল না একটাও। এত রাত করে ভিড়তে হবে। আরে বাবা, এ বাজার থেকে বাড়ি যেতে যে কতখানি পথ। হায় হায়, পায়ে হেঁটে মরেই যাব মনে হয়। তবে যাই হোক, মাছ কিনেছি, এখন গিন্নির মুখ রক্ষা করা যাবে। ভোলা নিজে নিজে কথাগুলো বলতে বলতে বাড়ির পথ ধরে চলছিল। তবে ভোলাদের গ্রামের পথের ধারে রয়েছে এক বিরাট জঙ্গল মতে জায়গা। তার নাম সেগুন কাঠের জঙ্গল। বড় বড় সেগুন গাছ সারি বেঁধে দাঁড়িয়ে আছে, মাথা নুইয়ে যেন অন্ধকারের ছায়া ফেলছে। এই জঙ্গলটা আবার একটু অন্যরকম। এখানে এলে দিনের বেলাতেও যেন পাখির ডাক থেমে যায়। লোকমুখে কত কথা প্রচলিত আছে এই জঙ্গলটাকে ঘিরে। তারপর এমন রাতের বেলাতে তাহলে তো আর কথাই নেই। ভোলা তখন সেই জঙ্গলটার পথ ধরেই হাঁটছে। কোথাও কোথাও শিয়ালের হুক্কা হওয়া শোনা যাচ্ছে। ভোলা ভুরু কুচকে বিড়বিড় করল, আহা, পথের মাঝেই জঙ্গলটা। আজ আবার ইলিশ মাছ নিয়ে এত বড় জঙ্গলের পথ পাড়ি দিতে হবে, তাও আবার এত রাতে। ভোলা কিছুটা থেমে একটু দম নিয়ে কথাগুলো বলল। তারপর মনে একটু সাহস জুগিয়ে বলল, তবে ভূত টুত ওসব বলে আমি কিছু মানি না। হ্যাঁ, আর আমার চেলা চামুন্ডারা তো এই জঙ্গল থেকেই বড় বড় সেগুন গাছ কেটে তা দিয়ে কাঠ বানিয়ে আমার কাছে বিক্রি করে আসছে, সেই কত যুগ ধরে। কই, কোনোদিনই তো ওদের মুখে কোনো ভয়ের কিছু শুনিনি। এতদিনে ভূত যদি এখানে থাকতই তবে তা আমাকেই আগে ধরে খেত। তবে মাছগুলো কিন্তু আমি দারুণ কিনেছি। হ্যাঁ, গিন্নি খুশিতে একেবারে গলে যাবে আজ। ঠিক তখনই ভোলা শুনতে পেল তার হাসির সাথে সাথে আরো একজন যেন হো হো করে হেসে উঠল। এ কি ব্যাপার, কি যেন একটু শুনলাম। আমার হাসির মধ্যে যেন অন্য কেউ হেসে উঠল বলে মনে হলো। নাকি আমি ভুল শুনেছি? হ্যাঁ, আরে না, ভুলই বোধহয় শুনেছি। আরে ভূত টুত বলে কিচ্ছুটি হয় না। হ্যাঁ, সব লোকেদের কুসংস্কার। হ্যাঁ, কুসংস্কার। তার চেয়ে একটা গান ধরি, তাহলে মনে একটু সাহস পাবো। আমার সোনার ইলিশ ভরা গামলা, আমি তোমায় খেতে ভালোবাসি। ঠিক তখনই আচমকা ঝড়ের মতো হাওয়া বইল। সারা জঙ্গলে যেন অদৃশ্য পায়ের শব্দ ছড়িয়ে পড়ল। ভোলার পা কাঁপতে লাগলো। তার ঝুলির ভেতর ইলিশের আঁশ ঝলমল করে উঠল চাঁদের ক্ষীণ আলোয়। ভোলা থমকে দাঁড়ালো, বুক ধড়ফড় করছে। কে? আরে কে আছে ওখানে? শোন, আমার সাথে কোনো শয়তানি করবি না। নিশ্চয় তোরা গাছ কাটতে এসেছিস। শোন, আমি কিন্তু গাছের কারবার করি। আমার নাম ভোলানাথ। ধরতে পারলে না একেবারে পুঁতে দেব শালা। কথাটা বলতে না বলতেই গাছের আড়াল থেকে হঠাৎ ভূত বেরিয়ে এলো। চোখ দুটো অগ্নিশিখার মতো জ্বলছে। গলা কেঁপে উঠল ভোলার। এ যে মানুষ নয়, হায় হায়, এ যে সত্যি ভূত। আমাকে বাঁচাও, বাঁচাও। এবার বিশ্বাস হলো তো ভূত বলে যে কিছু আছে? হ্যাঁ, অনেকক্ষণ ধরেই তো কত তিরিং বিরিং করলি। এবার বল, এখন তোকে কে বাঁচাবে? হ্যাঁ, বহুদিন ধরে এই জঙ্গলের গাছ কেটে কেটে সাফ করে দিচ্ছিস তুই ও তোর লোকেরা। আমার থাকার জায়গাটাও পর্যন্ত তোরা নষ্ট করেছিস।
আজ তোকে পেয়েছি শালা, আজ তোকে মজা দেখাবো। আমি ভূত, এই জঙ্গলের মালিক আমি। হ্যাঁ, তোর কাছে তাজা তাজা ইলিশ আছে? এক্ষুনি আমি চাই তোর ঝুলির মাছ, ওই রূপালী ইলিশ। আহা, একেবারে পদ্মার ইলিশ। আহা, কতদিন খাইনি। প্রথমে ওই ইলিশগুলো খাবো, তারপর খাবো তোকে। এ কি সর্বনাশ! ভূত আবার মাছ খায় নাকি? তাও আবার ইলিশ, তাও আবার ৫,০০০ টাকার ইলিশ। শোনো ভূত দাদা, এই মাছ আমি কিছুতেই দেব না। ৫,০০০ টাকা দিয়ে কিনেছি। গিন্নি সকাল থেকে এক কান ধরে আমায় ঝেড়েছে, ইলিশ চাই, যদি মাছ ছাড়া ফিরি তবে ঘরে ঢুকতেই দেবে না। তার চেয়ে তোমার দাঁত নখের থাবা খেয়ে ভয় মরাটাই হয়তো ভালো। কি বললি? আমার থেকেও তুই তোর গিন্নিকে বেশি ভয় পাস? চুপ, ওসব গাঁজা খুড়ি গপ্প আমাকে শোনাবি না। সে যাই হোক আর তাই হোক, আমি মাছ না খেলে শান্তি পাবো না। আমাকে ইলিশ দিতেই হবে, নইলে তোর প্রাণ নেব। আচ্ছা আচ্ছা, দিচ্ছি দিচ্ছি। তবে শোনা ভূত ভাই, একটা ইলিশ নাও, বাকি একটা ইলিশ আমাকে বাড়ি নিয়ে যেতে দাও। তুমি জানো না আজকাল বাজারের যে কি হাল। আচ্ছা, বাজার থেকে মাছ কিনে খাও, হ্যাঁ, কিন্তু তুমি তো ভূত, তোমাকে বোঝাই কেমন করে। একটা কথা শোনো, দুটো মাছ আছে আমার কাছে, আমি একটা রাখবো গিন্নির জন্য, আরেকটা যদি তোমায় দিই তবে কেমন হয়? শুধু একটা? হ্যাঁ দাদা, একটা, না হলে ঘরে ঢুকতে পারবো না। ভূতের ভয় কম, বউয়ের ভয় বেশি। ঠিক আছে, তোর প্রাণটা তো আপাতত বাঁচুক। যা, একটা ইলিশ হলেই আমার হবে। যা, একটা আমাকে দিয়ে তুই তোর ঘরে যা। ভোলা দাঁত চেপে ঝুলির ভেতর থেকে একটা ইলিশ বের করে ছুঁড়ে দিল অন্ধকারে। মুহূর্তের মধ্যে ভূত সেই মাছ লুফে নিল আর ঝড়ের মতো শব্দ তুলে অদৃশ্য হয়ে গেল। বাঁচলাম বটে, তবে গিন্নিকে এই কাহিনী যদি বলি, সে বলবে ভূত নয়, আবার দোকানদারকে মাছ ফেরত দিয়েছিস। উফ, এই জীবনে মানুষের চারদিকে শুধু বিপদ আর বিপদ, ঘরেও বিপদ আর বাইরেও বিপদ। আর পদ্মার ইলিশ ভূতও ছাড়ে না, আর গিন্নিও ছাড়ে না। এভাবেই সে অর্ধেক স্বস্তি অর্ধেক ভয় নিয়ে ভোলা বাড়ির দিকে হাঁটতে শুরু করলো।